সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ, কালো ব্যাজ ধারণ করে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, উপাচার্যের পদত্যাগ দাবি। দাবি আদায়ে 2 দিন ধরে সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বাড়ানো সহ 3 দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে গণ অবস্থান, কর্মীরা নগর ভবনে ঢুকতে না পারায় কার্যক্রম ব্যাহত, দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি। তদবির বাণিজ্য সহ নানা অভিযোগ, 2 উপদেষ্টার সাবেক 3 ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তানভীরকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ, তলব করেছে দুদক। এবং ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের সুবিধা প্রত্যাহার করবে সরকার, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। টেলিটককে বাঁচাতে বিনিয়োগ আনার চেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে ভিসির পদত্যাগ চেয়েছেন নেতাকর্মীরা। এদিকে সাম্য হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে অর্ধদিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে জড়ো হন ভিসি চত্বরে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। ভিসি তার দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আমরা আজকে এই জায়গায় এসে সমবেত হয়েছি ভিসির পদত্যাগের দাবিতে। আমরা চাই প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে যারা আমাদের ভাইকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে ধরে আদালতে সোপর্দ করতে হবে। কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্রদল নেতারা বলেন, বারবার জানানোর পরও সোহরাওয়ার্দী উদ্যান ও ক্যাম্পাস নিরাপদ করতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ অবস্থায় পরিণত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 9 মাসে দুইটি খুন হয়েছে। আমরা সেই প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয়, সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। এদিন শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে অর্থদিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করার লক্ষ্যে অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশন। টিএসসি সংলগ্ন গেট বন্ধের কার্যক্রম সহ উচ্ছেদ করা হয় ভেতরে থাকা বেশ কিছু দোকানপাট। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাম্য হত্যার বিচার দাবিতে দুপুরে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের সঙ্গে সরকার দ্বিচারিতা করছে এমন অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন চাইলে হামলা হয়েছে, আর এনসিপি দাবি নিয়ে গেলে সাদরে গ্রহণ করছে। অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে, অনেক কিছু ঘটনা হচ্ছে। আপনারা কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন? কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে, তাদেরকে মদদ দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে। আপনারা জানি না কাদের প্রতিনিধিত্ব করছেন।
তিন দফা আদায়ে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার ৩ দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে না যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কেউ শুয়ে আছেন রাস্তায়, কেউ বসে আছেন, কেউ আবার স্লোগান দিয়ে উজ্জীবিত করছেন অন্যকে। আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ ৩ দফা দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুধু প্রতিশ্রুতি নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট এবং লিখিত একটা ঘোষণা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। আমাদের কোনো হল নেই, একটা যে হল আছে তাও মেয়েদের, তাও ব্যবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে, আর ছেলেদের তো হল নেই। যৌক্তিক দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং সুস্পষ্ট নির্দেশনা ছাড়া এখান থেকে উঠে যাব না। আমাদের দাবিগুলো একদম যৌক্তিক, দেশের প্রত্যেকটা মানুষ আমাদের দাবিগুলোকে জানতেছে এবং তারা সবাই আমাদের দাবির পক্ষে। এদিকে গতকাল রাতে সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। কালকে সকাল থেকে সারা রাত্রি অবধি এখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বসে থাকলো। সরকারের পক্ষ থেকে মিনিমাম যে দায়িত্ব সেটুকুও কিন্তু পালন করা হয়নি। বুধবার সকালে ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে কাকরাইল মোড়ে তাদেরকে আটকে দেয় পুলিশ। সেখানে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, সরাসরি যাচ্ছে তার কাছে। ৩ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে সরব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মার্চ টু যমুনা কর্মসূচির পর থেকেই কিন্তু তারা এই সড়ক তারা ছেড়ে যায়নি, তারা এখনও সড়কে অবস্থান করেছে। গতকাল রাতেও তারা সড়কে অবস্থান করেছিল এবং আজ সকালে বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু বাসে করে শিক্ষার্থীরা এই কাকরাইল এলাকায় এসে পৌঁছেছে এবং তারা সকাল থেকেই এই বৃষ্টি উপেক্ষা করে এই সড়কে তারা তাদের দাবি আদায়ের জন্য স্লোগানে প্রকম্পিত করে রেখেছে। আমি যদি বলি, এই এলাকাটি হচ্ছে কাকরাইল মসজিদের ঠিক সামনের সড়ক, অর্থাৎ প্রধান বিচারপতি বাসভবনের পাশে কাকরাইল মসজিদের সামনের এই সড়কটি তারা চারপাশ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে ব্যারিকেড করে রেখে তারা এখানে অবস্থান করছে এবং একে একে তারা সকাল থেকেই কিন্তু তাদের দাবির প্রতি তারা স্লোগান দিয়ে যাচ্ছে। গতকালকে যে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা তারা জানিয়েছে। তাদের দাবি ছিল 3টি, তবে এখন তারা বলছে যে গতকালকে যেই তাদের শিক্ষকদের উপর যে নেক্কারজনক হামলা হয়েছে সেই হামলার বিচার তারা চান, সেই হামলার নেপথ্যে যারা তাদের শাস্তির আওতায় আনার দাবি তারা জানিয়েছেন এবং এই আন্দোলনের সঙ্গে কিন্তু এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একাত্মতা প্রকাশ করেছেন এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল প্রগতিশীল এবং রাজনৈতিক দল যেগুলো রয়েছে, সাংস্কৃতিক দল যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের যে আন্দোলনটি, এটি কিন্তু দীর্ঘদিনের, তবে বর্তমানে এই আন্দোলনটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে, যেখানে দল মতের ঊর্ধ্বে গিয়ে সকল শিক্ষার্থী, সকল মতাদর্শের শিক্ষক তারা কিন্তু এক হয়েছেন তাদের এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং তারা যেটি বলছেন, শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়ক কোনোভাবেই ছেড়ে যাবেন না। এই সড়কে তারা অবস্থান করবেন এবং তাদের এই দাবির একটি সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়ার পরই তারা এই সড়ক ছেড়ে যাবেন। অর্থাৎ আমি একটু জানিয়ে তাদের এছাড়া আজকে এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা মুহুর্মুহু স্লোগান দিয়ে গিয়েছে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে কঠোর অবস্থানে থাকার কথা এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু যমুনার সামনে কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল কাকরাইল থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইল মোড় থেকে। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও গণ অবস্থান কর্মসূচি পালন হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে ঢুকতে না পারায় বন্ধ রয়েছে নিয়মিত কার্যক্রম। দ্রুত শপথ গ্রহণের আয়োজন না করলে ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের।
নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে দ্বিতীয় দিনের মতো এই গণ অবস্থান। ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ চলায় ভেতরে যেতে পারেননি কোনো কর্মকর্তা কর্মচারী। এতে বন্ধ থাকে সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পরেও ইশরাক হোসেনকে কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। আমরা এই আদালতকে সম্মান করি, আদালতকে শ্রদ্ধা করি। এই আদালতের রায়ের উপরে নাকি তারা আবার এটা রিট করছে। প্রতিনিধি নেই, আজকে প্রতিনিধি না থাকাতে আমাদের এলাকায়ও আমরা ব্যাপক অসুবিধার মধ্যে আছি। এই সরকার নিরপেক্ষ সরকার, কিন্তু তার কার্যক্রমে যেটা প্রতিমান হচ্ছে সেটা হলো যে নিরপেক্ষতা তার হারাচ্ছে। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব, সেই কর্মসূচির মাধ্যমে হয়তো ঢাকা সহ সারা বাংলাদেশ অচল হয়ে যেতে পারে। এদিকে নগর ভবনের ভেতরে ঢাকাবাসীর ব্যানারে বক্তব্য দেন বিএনপির নেতাকর্মীরা। বলেন, অনতিবিলম্বে শপথ গ্রহণের আয়োজন না করলে ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে। জনগণের ম্যান্ডেট নেন, আপনি মেয়র হন, আপনি দেশের এমপি হন, কিন্তু বিনা ভোটে আর কতদিন থাকবেন অজুহাত দিয়ে? অজুহাত দিয়ে থাকার কোনো উপায় নেই। আগামীতে ঢাকা শহরে আমরা অলি গলিতে এর প্রতিবাদ অব্যাহত রাখব যদি মেয়রকে শপথ নিতে আরো বিলম্ব করা হয়। আজকে তারা আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শপথ পড়াচ্ছে না। আগামী শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। বেলা 1:30টার দিকে নগর ভবনের সামনে থেকে চলে যান তারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়। শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি কারাবন্দী ইমরান খান। বৈঠকে সেনাবাহিনীকেও রাখার আহ্বান পিটিআই-এর। ঐক্যমত্যের ভিত্তিতে করা জাতীয় সনদে থাকতে হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান। গিল্ডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠকের আগে স্বাগত বক্তব্যে একথা বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলের নেতাদের মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বাসদ নেতারা। সংস্কার বিষয়ে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সদস্যরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। রাজনৈতিক দল রাষ্ট্র গঠনের স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের ক্ষোভ ও প্রত্যাশা দুই প্রকাশ পেয়েছে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ চান যেন বারবার বাংলাদেশে এরকম ফ্যাসিবাদের উত্থান না ঘটে, যেন আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে। ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টি আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদের মধ্যে দিয়ে প্রতিফলিত হোক, যাতে করে ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল যেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোকে বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে। প্রায় 4.5 ঘন্টার বৈঠক শেষে বাসদ সাধারণ সম্পাদক জানান, বেশ কিছু বিষয় নিয়ে ঐক্যমতে পৌঁছালেও সংবিধানে বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু না রাখার দাবি জানানো হয়েছে। বিতর্কিত বিষয়গুলো রাখার দরকার নেই। ইভেন 72 যে কনস্টিটিউশন, 72 সনের মূল সংবিধান, সেখানে কিন্তু এগুলো ছিল না। এটা কিন্তু পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান ইত্যাদি সমস্ত জিনিস 2 টার্মের বেশি কাউকেই নির্বাচন করতে দেওয়া হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা সেটাই প্রস্তাব করছি। মৌলিক সংস্কারের যেসব জায়গায় বিরোধ আছে তা আলোচনার মাধ্যমে নিরসনের কথাও বলেন বাসদ নেতারা। কিছু বিষয়ে আমরা ব্যাখ্যা সেগুলো প্রয়োজন আছে বলে মনে করি। আলাপ আলোচনার মধ্যে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশের গণমাধ্যম গত 9 মাসে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, এই সময়ে তথ্য মন্ত্রণালয় গণমাধ্যমে কোনো বাধা দেয়নি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক সেমিনারে শফিকুল আলম বলেন, সরকার চায় স্বাধীন মত প্রকাশের জন্য গণমাধ্যম প্রাতিষ্ঠানিক রূপ পাক। 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। গণমাধ্যমের মালিকরা নিজেদের রক্ষায় কর্মী ছাঁটাই করেছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। শিগগিরই প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হবে বলেও জানান তিনি। বাংলাদেশের মিডিয়া
গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন, অথচ ওই সময় একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি। আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন, আমরা মাইন্ড করি না। আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক, সবাই কথা বলার রাইটটা পাক। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিফট ও আপিলের শুনানি 26শে মে পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন শুনানি করেন রাষ্ট্রপক্ষ। পরে 26 মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। সেকেন্ড চার্জশিটটা যথাযথভাবে আইনানুগভাবে এটা কোর্টে অ্যাকসেপ্ট হয়নি এবং ওইটার উপরে কোনো কগনিজেন্স নেওয়া হয়নি বিধায় এই ট্রায়ালটাই ভিসিয়েটেড হয়ে যায়। এটা আমাদের সাবমিশন হাইকোর্ট ডিভিশনে ছিল অ্যান্ড হাইকোর্ট ডিভিশন অ্যাকসেপ্টেড আওয়ার সাবমিশন, আওয়ার কন্টেনশন। ওটার এগেনস্টে ওনারা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা যথাযথভাবে অ্যাপালেট ডিভিশনের সামনে ওনারা ফর্মুলেট করে আনতে পারেননি। কাজেই কোর্ট দয়া পরবশ হয়ে ওনাদেরকে একটা সুযোগ দিয়েছে যে ওনারা এটাকে ফর্মুলেট করে যখন আবার প্রেস করবে বা নেক্সট ডেট 26 তারিখে, তখন এটার উপরে বাকি শুনানি শুরু হবে। বিডিআরের বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া সাবেক 27 সদস্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল 10টায় কারাগার থেকে বের হন সাবেক বিডিআর সদস্যরা। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন স্বজনেরা। এর আগে সোমবার 40 আসামির জামিন মঞ্জুর করেন আদালত। শেষ হলো দীর্ঘ 15 বছরের অপেক্ষা। স্বজনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক বিডিআর সদস্যরা। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে জামিনে মুক্তি পান 27 জন। এর আগে ভোর থেকেই কারা ফটকে অপেক্ষা করেন স্বজনরা। 2 যুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। 17 বছর আমরা বিডিআর ভাই ছিল, একসাথে থাকছি, সবাই নির্দোষ, বিডিআর সবাই নির্দোষ। আমি চাই যাতে দ্রুত এই নিউজ সরকার যাতে দ্রুত সবাইকে বের করে দেয়। আমাদেরকে যদি রাষ্ট্র ভালো মনে করে যে না তারা নির্দোষ, রাষ্ট্র যদি মনে করে তাহলে তাদেরকে অ্যাকচুয়ালি মুক্তি দিচ্ছে। কারা সূত্রে জানা গেছে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার 40 জনের জামিন মঞ্জুর করেন আদালত। এর পরিপ্রেক্ষিতে মুক্তি পাওয়ার পর সাবেক বিডিআর সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার যখন ধুয়ে যায় তখন আমি 9 মাস, আমি নানু বাড়ির মানুষ হয়েছি। এখন 16 বছর পর দেখতেছি আমার আম্মু তো নেই। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া 178 জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে একই মামলায় 218 জন জামিন পেলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। কমিশন বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিও এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে এবার দুদকের মুখোমুখি হতে হচ্ছে। তাদের আগামী 20 ও 21 মে তলব করা হয়েছে। এদিকে 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের 2 সদস্য সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে 100 কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শেষে প্রকাশ্যে অনুসন্ধানে নামে দুদক। গঠন করা হয় পৃথক 3টি কমিটি। এবার অভিযুক্ত 3 জন সহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানকে চলতি মাসে তলব করে নোটিশ দিয়েছে সংস্থাটি। দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানের দৃশ্যমান অগ্রগতি ও গ্রেফতারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তবে সংস্থাটির মহাপরিচালক বলছেন, চাপ প্রয়োগ নয়, দুদকের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।
এদিকে ঋণের নামে 404 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পরিষদের সদস্য পারভিন হক শিকদার, রণ হক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ঝুঁকিপূর্ণ ভবনে কেউ বসবাস করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান। দুপুরে তাঁতিবাজার এলাকা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। ভাঙচুর নয়, ঝুঁকিপূর্ণ ভবনগুলো কিভাবে বাসযোগ্য করা যায় তা নিয়ে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দেন রাজুক চেয়ারম্যান। নির্মাণাধীন ভবন নিয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ন্যূনতম প্ল্যান না থাকলে কাজ চালাতে দেওয়া হবে না। এ সময় পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা হালনাগাদ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় রাজুক। ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে কেউ থাকতে পারবে না, এটা নাম্বার 1। আচ্ছা, আদার্স বিল্ডিংগুলো যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে কতটুকু নিয়মের আওতায় আনা যায় সেগুলো আমরা এই মুহূর্তে ভাঙচুরে যাব না, কারণ ফ্যামিলি বাস করে, মানে একটু বাসযোগ্য যেন করা যায়, এটা হলো 2। 3 নম্বর হলো যেগুলো বিল্ডিংয়ের কাজ চলতেছে সেগুলো আমরা কোনো 1% কোনো প্ল্যান না থাকলে বা প্ল্যান বাইরে আমরা কাজ করতে দেব না। এনবিআর আলাদা করতে সরকারের জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে শনিবারও কলম বিরতি কর্মসূচি পালন করবে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা ছাড়াও আঞ্চলিক দপ্তরগুলোতে এই কর্মসূচি পালন করা হবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে কর্মসূচির জেরে বেনাপোল বন্দরে 2 দিনে প্রায় 20 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। কলম বিরতি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত বন্ধ ছিল আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডের দাপ্তরিক কর্মকাণ্ড। এনবিআরকে আলাদা করে জারি করা অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ঢাকার বাইরে আঞ্চলিক কার্যালয়গুলোতেও এই কর্মসূচি পালন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের মতো দেশের যে বিকেলে রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শনিবারও সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলবে কলম বিরতি। তবে আগের মতোই আন্তর্জাতিক যাত্রী সেবা, রফতানি, বাজেট প্রণয়ন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। গতকালের ধারাবাহিকতায় আজকেও কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত একইভাবে এই কলম বিরতি চলমান থাকবে। এদিকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলেও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন রাজস্ব বোর্ডের সদস্যরা। এতে পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল আন্তর্জাতিক যাত্রী যাতায়াত। বাণিজ্যিক পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। পোর্টে যে সমস্ত মালগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেগুলো আমরা সঠিক সময় ডেলিভারি দিতে পারছি না। দ্রুত সমাধান করুক, এটাই আমরা ব্যবসায়ীরা আশাবাদী। বন্দর সূত্র জানিয়েছে, কলম বিরতি কর্মসূচির প্রভাবে আমদানি পণ্য থেকে 2 দিনে প্রায় 20 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেটের দাম না কমালে সরকার মোবাইল অপারেটরদের সুবিধা প্রত্যাহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। নানা সুযোগ সুবিধা নিয়ে অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে ফয়েজ আহমেদ জানান, আরও কয়েকটি প্রতিষ্ঠান স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। দেশের 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কথা মাথায় রেখে আন্তর্জাতিক গেটওয়ে স্তরে ব্যান্ডউইথের দাম 10% এবং ব্যান্ডউইথ সঞ্চালনে খরচ কমানো হয়েছে 15%। এর বাইরেও মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী যন্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনের পরিবর্তে ডার্ক ফাইবার ভাড়া নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে। এসব সুবিধা নিয়েও সরকারের অনুরোধে ইন্টারনেটের দাম কমায়নি মোবাইল অপারেটররা। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিটিআরসিতে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলেন, নির্দেশনা না মানলে সরকারি সুবিধা প্রত্যাহারের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। যদি তারা আমাদেরকে এখানে কোঅপারেট না করেন, তাহলে তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে নেগোসিয়েশনগুলো আছে সেই নেগোসিয়েশনগুলো আমরা আলোচনার টেবিলে আনবো। সেখানে আনসেটেলড কিছু ডিউ আছে, সেই আলোচনাগুলো আলোচনার টেবিলে চলে আসবে এবং স্ট্রংলি পারফরমেন্স কেপিআই যেগুলো আছে সেগুলো আলোচনার টেবিলে চলে আসবে। এ সময় বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে স্টারলিংকের পর আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিশেষ সহকারী। সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান জানান, গেল বুধবার সারা দেশে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্ল্যাকআউটের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রায় 40 মিনিটের মতো এরকম হয়েছে এবং সেটা সামাল দেওয়া হয়েছে। আমরা অফিসিয়ালি তাদেরকে মেইল করেছি, তাদের কাছে এক্সপ্লেনেশন জানতে চেয়েছি। ওনারা একটা টেকনিক্যাল ইনকোয়ারি করছেন
ওনারা যখন আমাদেরকে জানাবেন তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো। টেলিটককে বাঁচাতে দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডিজিটাল ট্রান্সফরমেশনের সুফলগুলো পৌঁছে দিতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে প্রাণী ও মৎস্য সম্পদের উন্নয়নে ভর্তুকি বাড়ানো ও সহজ শর্তে ঋণ সুবিধা চালুর দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। এতে একমত কৃষি অর্থনীতিবিদরাও বলছেন, ভর্তুকির পুরোটাই শস্য খাতে না দিয়ে এদিকেও নজর দেওয়ার সময় এসেছে। মাছ মাংসের দাম কমাতে ফিডের কাঁচামাল আমদানিতে শুল্ক জটিলতা নিরসনের দাবিও এসেছে। ফরহাদুর রহমানের রিপোর্ট। শস্যের পাশাপাশি আমিষ উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দেশের কাছে উদাহরণ। এক দশকে গবাদি পশুর উৎপাদন বেড়েছে ১৪২%-এরও বেশি। কৃষি খাতে মৎস্য ও প্রাণী সম্পদের অংশগ্রহণ বাড়লেও এ খাতে শস্যের তুলনায় বরাদ্দ, ভর্তুকি ও ঋণ সুবিধা তেমন নেই। কখনো সমান হচ্ছে, কখনো লস হচ্ছে, সেক্ষেত্রে খামার টিকায় রাখা মুশকিল। বারে বারে আমরা ডিলারদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। ফিটের দাম বেশি, ফিট বাকি নিয়ে আসি। ফিড উৎপাদনকারীরা বলছেন, দেশীয় কাঁচামাল কিনতে মধ্যবর্তী স্তরের ভোগান্তি ও আমদানিতে উচ্চ শুল্কের চাপে রয়েছে তারা। সাধারণ ভোক্তাকে যদি আপনি কম দামে মাংস, দুধ, মাছ, মুরগি, ডিম খাওয়াইতে চাই, খাবারের দাম কমানোর বিকল্প নেই। টিডিএস, এআইটি, ভিডিএস এগুলো প্রত্যাহার না করলে খাবারের দাম কমানো সম্ভব না। টাকার অঙ্কে বাজেটের আকার বাড়লেও সবশেষ ৫ অর্থ বছরে 4 বারই কৃষি খাতে বরাদ্দ ছিল গড়ে মোট বাজেটের ৫.৫%। এর মধ্যে মৎস্য প্রাণী সম্পদ উপখাত পেয়েছে নামমাত্র বরাদ্দ। এমন বাস্তবতায় সামগ্রিক কৃষিতে বিরাট অবদান রাখা এই উপখাতে বরাদ্দ ভর্তুকি বাড়ানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। কৃষি মন্ত্রণালয়ে যেমনি ভর্তুকি আলাদাভাবে দেওয়া হয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেটা রাখা হয়। এই ক্ষেত্রে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে দামটা কমবে এবং সাধারণ মানুষ সেটা ভোগ করার সুযোগ পাবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী বাজেটে কৃষিখাত সংশ্লিষ্ট 5 মন্ত্রণালয়ের জন্য ৪৮,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে, যেখানে ভর্তুকি থাকতে পারে ১৮,০০০ কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঝুঁকি থাকা সত্ত্বেও স্বল্পোন্নত দেশ থেকে বের হতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সামষ্টিক অর্থনীতির প্রধান সূচকগুলো নিয়ে গবেষণা প্রতিষ্ঠান PRI এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জানান, আগের সরকারের এ নিয়ে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, আর্থিক খাতের শঙ্কা থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। মাসিক প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ, বৈদেশিক আয়, রফতানি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে PRI। There are problems and challenges, and we are working on it. As I said, this LDC graduation is, we have taken it as an opportunity. This is a challenge. Challenge is also an opportunity. We are trying to, go to the, not only just on the cruise height, but also with a fixed target where we want to go. That was missing before. We didn't know where we were going. জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে উদ্যোক্তাদের টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এক্ষেত্রে পথটা কঠিন হলেও সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে SME ফাউন্ডেশন ও UNDPর উদ্যোগে আয়োজিত কর্মশালায় একথা বলেন ডেপুটি গভর্নর। এ সময় বাংলাদেশ ব্যাংকের পরিবেশ বান্ধব গ্রিন ফাইন্যান্স পলিসির কথাও তুলে ধরেন তিনি। SME ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমান উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, জলবায়ুর দিকটি বিবেচনার পাশাপাশি গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যেই পণ্যের দাম নির্ধারণ করতে হবে। From 2025, banks and finance companies shall set target of minimum 5% and 40% of their net loan or investment outstanding to green finance and sustainable finance respectively. বিজেএমইকে রাজনীতি ও বিভাজন মুক্ত রাখার প্রতিশ্রুতি দিল সংগঠনটির আসন্ন নির্বাচনে অংশ নেয়া জোট সম্মিলিত পরিষদ। শুধু তাই নয়, 5 আগস্টের পর যারা অস্ত্র হাতে বিজেএমই ভবনে ভাঙচুর করেছে, সম্মিলিত পরিষদ বিজয়ী হলে তাদের বিচার করার অঙ্গীকার করেন জোটের নেতারা। SME উদ্যোক্তাদের পাশে থাকার কথাও দেন জোটের সদস্যরা। নির্বাচিত নেতৃত্ব শূন্য বিজেএমইতে চলছে ভোটের তোড়জোড়। আগামী 31 মে হতে যাওয়া নির্বাচনে অংশ নেয়া সংগঠনটির জোট দুটি সদস্যদের সামনে তুলে ধরছে নানা প্রতিশ্রুতি। আমাদের শক্তি
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত পরিষদ আয়োজন করে সংবাদ সম্মেলনের, যেখানে জোটের পক্ষ থেকে তুলে ধরা হয় কিভাবে মোকাবিলা করা হবে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ। ঝরে পড়া উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসএমই উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন জোটের নেতারা। আমরা নির্বাচিত হয়ে আসলে ভুয়া ভোটার বাদ দিয়া যাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির অস্তিত্ব আছে, ফ্যাক্টরি বন্ধ, আমরা তাদের সাথে প্রায়োরিটি বেসিসে আলাপ আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। এ সময় 5 আগস্টের পর যারা অস্ত্র হাতে বিজিএমইএ ভবনে ভাঙচুর করেছে তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তারা। তবে জানান বিজিএমইএকে রাজনীতি ও বিভাজন মুক্ত রাখার পক্ষে সম্মিলিত পরিষদ। 5 আগস্টের পরে যেই অস্ত্র প্রদর্শিত হয়েছে এটা অবশ্যই আমাদের বিজিএমইএর ভাবমূর্তিপূর্ণ হয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি আমরা ক্ষমতায় আসি, আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে আমরা বিচারের ব্যবস্থা করব। এই রাজনৈতিক বিভাজনটা আমরা এর মধ্যে পোশাক শিল্পকে নিতে চাই না। সম্মিলিত পরিষদের প্রতিপক্ষ জোট ফোরাম ক্ষমতায় থাকাকালে ভুয়া ভোটার বানানো হয়েছে বলে এ সময় দাবি করেন সম্মিলিত পরিষদের নেতারা। 2021 যখন ফোরাম দায়িত্বে ছিলেন, কে ছিলেন আপনারা জানেন? MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জ্যৈষ্ঠের শুরুর দিনে গুটি জাত আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে বাজারজাতকরণ। ধাপে ধাপে নামবে অন্যান্য জাতও। চলতি মৌসুমে অনাবৃষ্টির প্রভাবে আমের আকার হয়েছে মাঝারি, তবে ফলন বেশি হওয়ায় দাম ভালো পাওয়ার আশা বাগানীদের। এদিকে নির্ধারিত সময়ের আগে পেকে যাওয়ায় সাতক্ষীরায় হিমসাগর আম নামানো শুরু হয়ে গেছে। দীর্ঘ পরিচর্যা শেষে বাগান জুড়ে চাষিদের আম নামানোর ব্যস্ততা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার একযোগে আম নামানো শুরু করেন রাজশাহী আম বাগানীরা। প্রথম ধাপে নামানো হয় গুটি আম। বৃহস্পতিবার থেকে এ আম বাজারজাত করতে পারছেন চাষিরা। রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় আম হলো হিমসাগর ও ল্যাংড়া, যা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 20 মে গোপালভোগ, 30 মে হিমসাগর এবং 10 জুন নামানো হবে ল্যাংড়া আম। বাগানীরা জানান, চলতি মৌসুমে বৃষ্টি কম থাকায় আমের আকার খুব বেশি বড় হয়নি, তবে ফলন হয়েছে বেশ ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাজশাহীতে এবার 19,500 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,000। বাগানে রানী পশম থেকে আরম্ভ করে আনারস থেকে বিদেশি আম আছে, ব্যানানা, কিউজাই, তারপরে বাড়ি ফোর ইনশাল্লাহ আমি করেছি। আচ্ছা, আমার বৈশিষ্ট্যটা হচ্ছে যে সিজনের একটা অংশ খুব গরম থাকবে, তারপর একটা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আমের সাইজটা খুব ভালো হয়। সো সেই হিসাবে আমি বলবো যে 50-50 চান্স এবছর। খরায় অত্যন্ত আপনার তাপমাত্রা বেশি, ওই কারণে আমরা প্রথম থেকে ছোট। এদিকে জেলা শহরের বানেশ্বর বাজারে বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে আসেন চাষিরা। বিক্রেতারা জানান, কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় এখনো জমে ওঠেনি আমের বাজার। আম খুব সীমিত আসছে, যেদিন পাকছে সেগুলা ভাঙছে। গোপালভোগ যাচ্ছে 1300, 1400, 1500, 2000 টাকাও যাচ্ছে। এদিকে সাতক্ষীরার হিমসাগর আম নির্ধারিত সময়ের আগেই পেকে যাওয়ায় নামানো শুরু হয়ে গেছে। এর আগে হিমসাগর বাজারজাত করার কথা ছিল আগামী 20 মে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে 19টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 9টি এবং উত্তর সিটির 10টি স্থান নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। এদের আগের 3 দিন সহ 5 দিন চলবে পশু বেচাকেনা। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হাট পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। সানবীর রুপলের রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আছে 1 মাসেরও কম। এরই মধ্যে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ইজারা দিতে আহ্বান করা হয়েছে উন্মুক্ত দরপত্র। আদালতের নিষেধাজ্ঞায় এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট। উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা সহ দক্ষিণ সিটিতে 9টি হাট বসবে। অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাট এবং বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডা সহ উত্তর সিটিতে হাট বসবে 10টি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে যারা পাবেন, পাওয়ার ক্ষেত্রে খুবই নিউট্রাল থাকবে। আমরা তো পলিটিক্যাল পার্টি না। 9টা হাটের বিষয়ে আমাদের ইতিমধ্যে টেন্ডার কার্যক্রম হয়েছে। যেগুলি সরকারি নির্ধারিত মূল্যের পাবো বা তার চেয়ে বেশি হবে, যেগুলি হবে না সেগুলি আমরা সেকেন্ড এবং থার্ড ফেজে যে
মূল্যায়ন করার চেষ্টা করব। দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৭ মে পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে। নিয়মকানুন মেনে হাট পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সিটি কর্পোরেশন। একদম ট্রান্সপারেন্ট ওয়েতে এগুলো হবে, বিডিং হবে। যারা পাবেন তাদের উপরে আমরা কড়াকড়ি নির্দেশনা দিয়ে রাখছি যে ময়লা যেন না করে, রাস্তায় যেন এগুলো না ফেলে। এগুলো তারা যিনি সিলেক্টেড হবেন তারা এইগুলো মেনটেন করে এই হাটগুলো মেনটেন করবেন এবং কোনো অবৈধ হাট আমরা হইতে দিব না। প্রাথমিক পর্যায়ে যে টেন্ডারটা ফ্লোট করেছিলাম সেখানে যে সাবমিশন হয়েছে সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রাজনৈতিক কোনো প্রভাব আমরা অনুভব করি নাই। নির্ধারিত স্থানে হাট পরিচালনা ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় জোর তদারকি করবে নগর কর্তৃপক্ষ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা। তবে এবার লালন পালনে খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ কারণে বন্ধ হয়ে গেছে অনেক খামার। গত বছরের চেয়ে এবছর পশুর সংখ্যা কমেছে অন্তত ১৩,০০০। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে কোরবানির পশুর সংখ্যা কমলেও স্থানীয় চাহিদা পূরণ হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। এক মাসেরও কম সময় আছে ঈদুল আজহার। ২ সপ্তাহ পর শুরু হবে কোরবানির পশুর হাট। বর্তমানে পশুগুলো হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে যশোরে দিন দিন কমছে গবাদি পশুর খামারের সংখ্যা। খামারিরা বলছেন লালন পালনে খরচ বেড়েছে অনেক। বর্তমানে বাজার মূল্যে পশু বিক্রি করলে তেমন লাভ হচ্ছে না। এই কারণে অনেকে খামার করা ছেড়ে দিয়েছেন। এমনকি আগামী ঈদুল আজহায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কায় তারা। খাদ্য খাবারের এত দাম, মানুষ গরু পোষার কোনো নেই। সব গরু পুষলে সবার লস। এখন বর্তমান সময় পশুপালন করা খুবই একটা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা হয়ে গেছে। এবছরে সবচেয়ে বেশি যেটা সমস্যা ফেস করেছি সেটা হলো খাদ্যদ্রব্যের দাম তো ঊর্ধ্বগতি, এর থেকেও বেশি সমস্যা হয়েছে বিচালিতে। প্রাণী সম্পদ বিভাগ বলছে কোরবানির পশুর হাটের জন্য গত বছরের তুলনায় এবছর অন্তত ১৩,০০০ পশু কম প্রস্তুত করা হচ্ছে। তবে বর্তমানে যে পরিমাণ লালন পালন হচ্ছে তাতে স্থানীয় চাহিদা মিটবে। খামারের সংখ্যা হয়তো কিছুটা কমে যেতে পারে, কিন্তু এখানে আমাদের প্রত্যেকবারই উদ্বৃত্ত থাকে। একবারও আমরা প্রত্যাশা করছি প্রায় ১৮,০০০-এর প্লাস আমাদের এখানে ছাগল এবং গরু দিয়ে উদ্বৃত্ত থাকবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির জন্য যশোরে প্রায় ৯৬,০০০ পশুর চাহিদা রয়েছে। তার বিপরীতে প্রস্তুত করা হচ্ছে ১,১৪,৫৭৪টি পশু। গত বছর এই সংখ্যা ছিল ১,২৬,৮৫১টি। সময় সংবাদ, যশোর। সময় সংবাদে আরও থাকছে। পাকিস্তান সফরে বাধা নেই বাংলাদেশ দলের। টি-20 সিরিজ খেলতে যেতে সরকারের সবুজ সংকেত। নিরাপত্তা নিয়ে ক্রিকেটারদের শঙ্কা আছে কিনা জানতে চাইবে বোর্ড। আন্তর্জাতিক পরিবার দিবস আজ। এক সময়ের একান্নবর্তী পরিবার কাঠামো ভাঙতে এখন একক কিংবা ডিজিটাল ফ্যামিলিতে পরিণত হয়েছে, যেখানে প্রযুক্তির সহায়তায় যোগাযোগ রক্ষার মাধ্যমে বন্ধন ধরে রাখার চেষ্টা করছেন সদস্যরা। সমাজ বিশ্লেষক বলছেন, আধুনিক জীবনে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয়াতে বর্তমান প্রজন্মের মাঝে উদ্বেগ উৎকণ্ঠায় বেশি দেখা যাচ্ছে। রৌনক নিয়ন্ত্রণ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। একটু ফাঁকা জায়গা পেলেই যে শহরে আকাশচুম্বী ভবন উঠে যায়, সে শহরের ঠাস বুনোটের ভিড়ে শিশুটির অপেক্ষা মা বাবার জন্য। হ্যালো বাবা, তুমি কোথায়? তুমি কখন আসবে? জীবিকার তাগিদে যারা ব্যস্ত কর্মক্ষেত্রে সন্তানের দেখাশোনার জন্য অনেকটা বাধ্য হয়েই শরণাপন্ন হচ্ছেন গৃহকর্মী। আবার কিছু পরিবারে দায়িত্বটা বর্তাচ্ছে নানি দাদিদের কাঁধে। সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়ে মানুষ করছেন ছেলে মেয়ের সন্তান। ভালো লাগে আর কি, আমার কোনো কষ্ট মনে হয় না। ওকে নিয়ে ও আমার বন্ধুর মতো। নাতনির জন্য যদি আমার জীবনটাও চলে যায় তাতেও আমি খুশি, তবু ওরা ভালো থাক। আবার হয়তো কেউ শৈশবেই হারিয়েছে তার পারিবারিক বন্ধন। তাদের একাকী জীবনযাত্রায় খোঁজ নেয়ারও যেন থাকে না কেউ। আমি আমার মেয়েকে তার পড়াশোনা থেকে শুরু করে তার যে সামাজিকতা বলেন, তার যে আদার মেইনটেনেন্স বলেন, সবকিছুই কিন্তু করছে, যেটা ঠিক যৌথ পরিবারেও হচ্ছে। এই সমাজ বিশ্লেষক বলছেন, আধুনিক সমাজে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয়াতেই বর্তমান প্রজন্মের উদ্বেগ উৎকণ্ঠা বেশি। বিশেষ করে মা বাবা উভয়েই কর্মজীবী হলে এই সংকট আরও তীব্র হয়। তার যে পার্টনার, সে এটার সঙ্গে অভ্যস্ত না, সে হয়তো অন্যভাবে মানুষ হয়েছে এবং সে তার
তার সেই স্বাধীন চেতা যে মনোভাব সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। প্রযুক্তির আধিপত্যে পারিবারিক ব্যবস্থা ভাঙতে ভাঙতে একক থেকে কোনো কোনো দেশে ডিজিটাল ফ্যামিলিতে রূপান্তরিত হয়েছে, যেখানে সদস্যরা আলাদা জায়গায় অবস্থান করলেও নানা প্ল্যাটফর্মের সহযোগিতায় যোগাযোগ রক্ষা করেন। বিপরীতে কিছু পরিবার এখনও ধরে রেখেছে একান্নবর্তিতা। পুরান ঢাকার এই পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বলছেন, এত জটিলতার শহরেও ভাঙনের ঢেউ লাগতে দেননি, বটগাছের মতো আগলে রেখেছেন সবাই সবাইকে। আমার মতো শান্তি, এটা গর্ব করার কথা না? অনেক মায়েরা, আমার তো আশেপাশে আরো মা আছে, ছেলেরা আছে, এটা অনুতাপ থাকে। কর্মস্থানের শেষ পর্যায়ে এসে আমরা সবসময় বাড়িতে আসার এটা উদ্গ্রীব থাকি যে কখন গিয়ে সবাই মিলিত হব। সময়ের সাথে সাথে একান্নবর্তী পরিবার এখন শুধুই স্মৃতি। যৌথ পরিবারের একসঙ্গে থাকা, খাওয়া, হই হুল্লোড়, আনন্দ উল্লাসের মজাই অন্যরকম। আর এত একক পরিবারের মাঝেও সেই যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রেখেছে এই পরিবারটি। যৌথভাবে থাকতে গেলে পারস্পরিক বোঝাপড়া ও ত্যাগের মনোভাব থাকা জরুরি বলেও মনে করছেন এই পরিবার। বোঝাপড়াটা থাকা দরকার। আমি বড় বলে যে আমি আপনার কাছ থেকে শিখতে পারবো না সেটা না। বাচ্চা সারাদিন রেখে যাচ্ছি, আমি কোনো চিন্তা করতে হচ্ছে না আমার, দিন শেষে দেখি ওরা ভালো আছে, এটাই হচ্ছে বড় পাওয়া। রুটি করলে একজন তো সবজি কাটে বা সবজিটা করা হয়, খাবার থেকে শুরু করে সবকিছুই আমরা ভাগাভাগি করে করি। কিছু ক্ষেত্রে সন্তানদের উপর শৃঙ্খলার বিষয়টি চাপানো এবং অতিরিক্ত কঠোরতাই পরিবারের দূরত্ব বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলে সন্তানদের বেশি সময় দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও পরামর্শ তাদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন কারাগারে বন্দী দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। পিটিআই সমর্থকদের দাবি, ইমরান খান চান সরকারের সঙ্গে আলোচনায় সেনাবাহিনীর প্রতিনিধি থাকুক। ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনার মধ্যে দেশটিতে রাজনৈতিক ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, কারাগারে বন্দী ইমরানের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই প্রস্তাবে রাজি হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা। প্রতিবেদনে আরো বলা হয়, গেল সোমবার আদিয়ালা জেলে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন ইমরান খানকে। ইমরান সম্মত হলেও আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পিটিআই সূত্র বলছে, ইমরানের সম্মতি পাওয়ায় সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানানো হবে। তাদের অভিমত, অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে। পিটিআই সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক, এমনকি প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি আছেন। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর 2023 সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে রাস্তায় নামেন তার সমর্থকরা। পাকিস্তান জুড়ে সহিংস আন্দোলন করে পিটিআই। ওই ঘটনার পর একের পর এক মামলা হয় ইমরানের বিরুদ্ধে। বর্তমানে আদিয়ালা কারাগারে রাখা হয়েছে তাকে। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর। পাকিস্তান সফরে বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ সরকার। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যেতে তাই আর কোনো বাধা নেই টাইগারদের। তবে অস্থিতিশীল পরিস্থিতিতে ক্রিকেটাররা যেতে চাইবে কিনা সে সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। এদিকে আরব আমিরাত সিরিজের 2 ম্যাচেই বাংলাদেশ দলের সঙ্গে থাকতে হবে মুস্তাফিজুর রহমানকে। ভারত পাকিস্তান সংঘাতে থমকে যায় ক্রিকেট। আইপিএলের মতো পিএসএলও বন্ধ, অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফরও। চলতি মাসে দেশটায় সফরে যাওয়া হবে কিনা তা নিয়ে দোলাচলে ছিল বাংলাদেশ দল। এরপর সবকিছু নির্ভর করেছে সরকারের সিদ্ধান্তের উপর। তবে আপাতত মিলেছে গ্রিন সিগন্যাল। পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে আর কোনো বাধা নেই টাইগারদের। তবে কেবল সরকারের গ্রিন সিগন্যাল নয়, দরকার ক্রিকেটারদের ইচ্ছেও। বিসিবি তাই চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। পাকিস্তানে যেতে খেলোয়াড়রা রাজি কিনা তা নিশ্চিত হতে চায় ক্রিকেট বোর্ড। আপাতত তাই ক্রিকেটারদের সম্মতির অপেক্ষা। সব ব্যাটে বলে মিললে আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তানে উড়াল দেবে টাইগার স্কোয়াড। যদিও সে বহরে সঙ্গী হবেন কিনা মোস্তাফিজ, সে প্রশ্নও থেকে যায়।
বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা সময় সংবাদকে জানিয়েছেন, আরব আমিরাত সিরিজ শেষের আগে কোনো ধরনের এনওসি পাবেন না ফিজ। সিরিজের মাঝপথে ন্যাশনাল টিমের ক্যাম্প ছেড়ে যাওয়ার উদাহরণ তৈরি না করতেই এমন সিদ্ধান্ত বিসিবির। অর্থাৎ একাদশে থাকুক বা নাই থাকুক, ফিজকে থাকতে হচ্ছে দলের সঙ্গেই। তাই দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচে খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। সেক্ষেত্রে 2 ম্যাচের এনওসি পেতে পারেন মোস্তাফিজ। সাকিব আল হাসানের ক্ষেত্রেও একই অবস্থা। পিএসএল এ লাহোরের বাকি 3 ম্যাচের জন্য এনওসি পাবেন এই অলরাউন্ডার। সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল থাকায় পাকিস্তানে যাবার সিদ্ধান্ত এখন একান্তই মিস্টার 75-এর। সাব্বির মিথুন, সময় সংবাদ,